গত পরশু অফিসে বসে কাজ করছি, এমন সময় শ্বশুরমশাইয়ের ফোন এলো। আমি ফোনটা ধরতে উনি কেমন আছি খবরাখবর নেওয়ার পর জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করলেন। শাশুড়ি মাও বারবার করে বললেন যেন আগের দিন রাতেই দুজনে মিলে চলে আসি। আমি শাশুড়ি মাকে বললাম, মা বোঝেনি তো, আমার প্রাইভেট কোম্পানিতে চাকরি, মারাত্মক কাজের প্রেশার, তাই জামাই ষষ্ঠীর অজুহাতে প্রত্যেক বছর ছুটি দেবে কিনা ঠিক বলতে পারছি না। তবে আমি খুব চেষ্টা করব ওই দিন সকালে যাওয়ার। আগের দিন কোনোভাবেই সম্ভব হবে না। ফোনটা রেখে একটু মুচকি হাসলাম। সত্যি বলতে কি, 5 বছরের বিবাহিত জীবনে আমি গত 4 বছরই জামাই ষষ্ঠীর আগের দিন বউ সমেত হাজির হয়েছি শ্বশুরবাড়ি। আসলে সবসময় খাতির যত্ন পাওয়া গেলেও সব জামাইয়েরই পার্টিকুলার এই অকেশনটাতে একটা স্পেশাল ফিল হয়। তাই জামাই ষষ্ঠীর দিনটা আমি কোনোভাবেই মিস করতে চাই না। অবশ্য আরও একটা কারণ আছে। 5 বছর আগে আমি যখন ভালোবেসে পিয়াসকে বিয়ে করেছিলাম, আমার বাড়িতে কেউই বিয়েটা অ্যাকসেপ্ট করেনি। এমনিতে পিয়াস ভদ্র, শিক্ষিত, সুষ্ঠী, চলনসই মেয়ে। তাকে অপছন্দ করার মতো কোনো কারণই ছিল না। কিন্তু মিত্র বাড়ির ছেলে নিজের পছন্দে পাশের বাড়ির কোনো মেয়েকে বিয়ে করবে, এই বিষয়টা বাড়িতে কেউই মানতে পারেনি। অনেক বোঝানোর পর ব্যর্থ হয়ে, একরকম বাধ্য হয়েই আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করি। সেই থেকে আমার বাবা মা আমার মুখ দেখে না। প্রথম প্রথম পিয়াসের বাড়িতেও অভিমানটা ছিল, কিন্তু একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওনারা সবটা মেনে নিয়েছেন। আমি এখন পিয়াসকে নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি। বাবা মায়ের সঙ্গে আমার দূরত্বটা বুঝতে পেরে পিয়াসের বাবা মা আমাকে ছেলে স্নেহ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন সাধ্যমতো। ষষ্ঠীর দিন শাশুড়ি মায়ের হাতের ওই ফোঁটাটা পেয়ে আমার মায়ের কথা মনে পড়ে খুব। তাই ওই দিনটা আমি কোনোভাবেই মিস করতে চাই না। অফিস থেকে বাড়ি ফিরতে না ফিরতেই পিয়াস বায়না ধরলো বাজারে নিয়ে চলো। বলল বাবা ফোন করেছিল, তোমাকেও বলেছে বলল। কিছু কেনাকাটা তো করতে হবে, ষষ্ঠীর কাছাকাছি চলে এলে বাজারে খুব ভিড় হয়, পছন্দসই জিনিসপত্র পাওয়া যায় না। তুমি ফ্রেশ হয়ে চা খাও, আমি রেডি হয়ে আসছি। আমি শার্টের বোতাম খুলতে খুলতে ওকে বললাম, এবছর আর যাব না ষষ্ঠী করতে, অফিসে ছুটির খুব সমস্যা বুঝলে। পিয়াস ভীষণভাবে অবাক হয়ে গেল, কারণ ও খুব ভালো করেই জানে এই সময় 2 দিন অন্তত আমি ছুটি জমিয়ে রাখি। ও শুকনো মুখে জিজ্ঞেস করলো, কেন গো, বাবা ফোনে নিমন্ত্রণ করেছে বলে কিছু মনে করেছো নাকি? নাকি গত বছরের আয়োজনে কিছু খামতি ছিল? কি হয়েছে বলো না। আমি হাত নেড়ে বললাম, আরে ওসব কিছু না, আমার সত্যি ছুটি নেই গো এবার। কিছুতেই পিয়াসকে বোঝানো যাচ্ছে না দেখে আমি রেগে গিয়ে বললাম, বলছি তো হবে না, অনেক বছর তো হলো জামাই আদর, এবার না হয় থাক। পিয়াস আহত হলো দেখে আমার খারাপ লাগলো, কিন্তু কিছু করার ছিল না। আমার শ্বশুরমশাই একটা ফার্মে চাকরি করতেন, মোটামুটি যা পেতেন ওনাদের 3 জনের সংসার ভালোভাবে চলে যেত। কিন্তু লকডাউনের সময় ওনার চাকরিটা চলে যায়। এখন বাড়ির সঙ্গেই ছোট্ট একটা মুদিখানা দোকান চালান, তাতে সংসার টানতে বেশ কষ্টই হয়। আমি অনেকবার ওনাকে সাহায্য করতে চেয়েছি, কিন্তু প্রবল আত্মসম্মানী ভদ্রলোক প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই অবস্থাতেও গত বছর ষষ্ঠীতে ওনারা আমাদের জন্য 3 রকম মাছ, মাংস, মিষ্টি, ফল, দামি জামা কাপড়, কোনো কিছুর আয়োজনে কিছু কাপন্ন করেননি। পরে পিয়াসের থেকে জেনেছিলাম জামাই ষষ্ঠীর অনেক আগের থেকে ওর মা ভাড়ে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করে। সেই ভার ভেঙেই সেদিনই মন ঠিক করে নিয়েছিলাম। যথারীতি জামাই ষষ্ঠীর দিন সকালে অফিস গেলাম, কিন্তু প্রথম হাফটা করেই ছুটি নিয়ে বাড়ি চলে এলাম। দেখলাম পিয়াস মন খারাপ করে বসে আছে। ওকে বললাম, আজ রান্না করতে হবে না, বাইরে কোথাও খেয়ে আসি চলো। ও কিছুতেই বেরোতে চাইছিল না, হয়তো দুঃখ বা অভিমানে। এই দেখে ওকে জোর করে নিয়ে বেরোলাম। এদিকে শ্বশুরমশাইকে বাড়ি ঢোকার আগেই ফোন করে দিয়েছিলাম, বড় রাস্তার ওপারে ডায়াগনস্টিক সেন্টারের সামনে যত তাড়াতাড়ি সম্ভব বাবা মাকে চলে আসতে বলেছিলাম। সেই মতো ওনারা অপেক্ষা করছিলেন। আমরা অটো থেকে নামতেই শাশুড়ি মা ছুটে এসে বললেন, কার কি হলো বাবা, এখানে আসতে বললে? আমার তো টেনশনে হাত পা কাঁপা শুরু করেছে। কার কি হয়েছে পিয়া? ওনাদের অবস্থা দেখে পিয়াসও আশ্চর্য হয়ে গেছে। তখন আমি হেসে বললাম, মা আমি তো সেন্টারে আসতে বলিনি, আমি তো সেন্টারের সামনে দাঁড়াতে বলেছি। পিয়ার দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বললাম, ভুরি ভোজের টেবিল বুক করে রেখেছি। শাশুড়িমায়ের হাত ধরে আমি আর শ্বশুরমশাইয়ের হাত ধরে পিয়াস একসঙ্গে ঢুকলাম রেস্টুরেন্টে। টেবিলে সাজানো ওনাদের পছন্দের সমস্ত রকম বাঙালি পদ। আমি বললাম,
ছেলে না হতে পারি, ছেলের মতো তো বটে। ষষ্ঠীর ফোঁটা দিয়ে কল্যাণ যখন কামনা করেন, আমার দায়িত্বও তো পড়ে আপনাদের খেয়াল রাখার। আজ আমরা একসঙ্গে সবাই এখানে জামাই ষষ্ঠী পালন করব। এরপর আমি কাগজে মোড়ানো বড় করে বাঁধানো দুজনের ছবিটা ওনাদের উপহার দিয়ে বললাম, জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে আজ যে আপনাদের বিবাহবার্ষিকী ভুলেই গেছেন দেখছি। আপনাদের মেয়েও তো বাড়ি যেতে না পারার দুঃখে সব ভুলে গেছে। দেখলাম পিয়াসের চোখে হাজার ওয়াটের আলো, সামনে মাঝবয়স্ক দুই ক্লান্ত মানুষের মুখে কি পরিতৃপ্তির ছাপ। বললাম, প্রতি বছর ব্যাগ ভর্তি গিফট নিয়ে বাড়ি ফিরি, এবছর আমাদের তরফ থেকে রিটার্ন গিফট। জন জামাই ভাগনা তিন নয় আপনা, সবসময় সত্যি নয়। বৌমা মেয়ের মতো, মেয়ে নয়। জামাই ছেলের মতো, ছেলে নয়। এ সত্যি মাথায় রেখেও যদি একটু ছেলে মেয়ে হয়ে ওঠা যায়, তাহলে এই ভাঙনের রমরমা যুগে সম্পর্কগুলো একটু হাওয়া বাতাস পায়, বেঁচে যায়। আপনারা কি বলেন? এরকম আরও অজানা গল্প জানতে চাইলে আমার চ্যানেল আমাদের গল্পগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।